আজ কুয়েত থেকে বিনা দোষে 15টা বছর জেল খেটে দেশে ফিরছি। দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তে ভেঙে গিয়েছিল। নির্দোষেও 15টা বছর অন্ধকার গুহায় নানান হিংস্র জানোয়ারদের মাঝে কাটিয়ে দেওয়া কতটা কষ্টসাধ্য ব্যাপার, সেটা হয়তো আমার চেয়ে বেশি অন্তত কেউ উপলব্ধি করতে পারবে না। এই 15টা বছরে হাজার চেষ্টা করেও নিজের পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। বলতে গেলে তেমন কোনো মাধ্যমে ছিল না আমার হাতে। প্রত্যেকটা দিন কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে। বেঁচে থাকার রাস্তায় হারিয়ে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো এই অন্ধকার গুহাতে থাকা অবস্থায় একসময় অবসান ঘটবে আমার জীবনের প্রতিটা গল্পের, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চায়নি। তিলে তিলে কষ্ট আমাকে মৃত্যু বেশ কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যু আমায় নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি। তবু কষ্ট ভরা বুকে খানিকটা হলেও বেঁচে থাকা আশঙ্কা ছিল, এই ভেবে যে এখন হয়তো আমার পরিবার আমার অপেক্ষা করছে। আমার ভালোবাসা মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতে অতল গভীরে তলিয়ে গিয়েছে। প্রতিনিয়ত আমার অপেক্ষাতে রাতগুলো আকাশের জলজল করতে থাকা তারাগুলোর মতো গুনছে। আমার জানা মতে আমার স্ত্রীর এই ভূখণ্ডে আর কেউ নেই, অর্থাৎ সে অনাথ। কিন্তু কেই বা এই লোক যার সাথে এতটা ক্লোজ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার মনের গহীন ঘরে সংশয় ভরে গেছে আমার। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা যে আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায়। পা দুটো কাঁপছে, সামনে এগোতে হয়তো পা দুটো বাধা দেওয়ার চেষ্টা করতেছে, থরথর করে কাঁপতেছে। গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাই না এত বছর পর হুট করে আমায় দেখে চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়েকশনটা ঠিক কেমন হবে। কিছুটা নিকটে এসেই আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। ছোট ছোট দুটি মেয়ে মা বাবা বলে জড়িয়ে ধরল তাদের। তার মানে যা সংসার জন্মেছিল তাই সঠিক। ভালোবেসে বিয়ে করার 1 বছরের মাথায় অভাবের তাড়নায় বাধ্য হয়ে প্রবাসে পাড়ি জমাতে হয় আমাকে। কিন্তু তাৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল। সেখানে দিনরাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছিল আমার। ফোনে রোজ কথা হতো সাদিয়ার সঙ্গে এবং কথা হতো নিজ পরিবারের প্রতিটা সদস্যের সঙ্গে। সাদিয়ার এমন কোনো শখ ইচ্ছা আবদার ছিল না যেটা আমি পূরণ করিনি। যখন যা বলেছে তাই দেওয়ার চেষ্টা করেছি। না খেয়ে দিনরাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন থাকা খাওয়ার কোনো অভাব থাকতো না সাদিয়ার। শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটির জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। তাহলে সাদিয়া তো নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো আমায়। তাহলে সে কেন পারেনি আমার জন্য অপেক্ষা করতে? কেন আমায় ভুলে গিয়ে জড়ালো নিজেকে নতুন কোনো মায়ায়? সাদিয়ার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতে হবে এবং জানতে হবে কি আমার সন্তান। সামনে যত এগোনোর চেষ্টা করছি ততই কষ্টগুলো বুকের মাঝে বৃদ্ধি পাচ্ছে। অবশেষে 15 বছর পর আবার তার সম্মুখে নিজেকে দাঁড় করালাম, যাকে নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসতাম। এমনকি এখনও তার জন্য রয়েছে ঘৃণার পরিবর্তে বুক ভরা ভালোবাসা। হঠাৎ করেই কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি বোধ করল সাদিয়া, কিন্তু পরক্ষণে আবার যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার উপরে পড়ল তখন সাদিয়া বেশ থমকে যায়। সাদিয়া হয়তো এই মুহূর্তে ভাবতে পারছে না আমি শাহরিয়ার স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছি। শাহরিয়ার, তুমি? হ্যাঁ আমি। কেন চমকে গেলে এত বছর পর আমাকে নিজের সামনে এইভাবে এই অবস্থায় দেখতে পেয়ে? কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে, কিভাবে ছিলে? কোথায় না কোথায় খোঁজ নিয়েছিলাম আমি, কিন্তু কারোর কাছেই ছিল না তোমার খোঁজ। তোমার জন্য কতই না রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি। হাস্যকর দেখে বুঝতে পারছি। তা তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি কে? নিশ্চয় তোমার বর্তমান স্বামী। আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বলো, হ্যাঁ। ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা? যদি আমাকে তুমি সত্যিকারে ভালোবাসতে তাহলে কেন অপেক্ষা না করে নতুন বিবাহে লিপ্ত হলে? তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, কিন্তু তারপরও তোমার কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়ে ধরেই নিয়েছি তুমি আর নেই এ ভুবনে, মরে গেছো তুমি। কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যি আমি আজ বাকরুদ্ধ। আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমার ভাইয়াদের সাথে থাকে, এর বেশি আর কিছু জানি না আমি। ছি, তা আমার ওর কোনো খবরই রাখো না? কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমাদের ফসলকে বুকে জুড়ে নিয়েই অন্তিম শ্বাস অব্দি যেতে। কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটাই অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই হয়তো নতুন করে তত্ত্বাবধানে চলে গিয়েছ, ভুলে গিয়েছ আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃতি ভালোবাসত। শাট আপ শাহরিয়ার, আমি এখন অন্য কারোর স্ত্রী। তুমি আমাকে এভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম
যে তুমি আর আমার তত্ত্বাবধানে নেই, শারীরিক তৃপ্তির চাহিদায় অন্য কারো হয়ে গেছ। এতক্ষণ সাদিয়া বর্তমান স্বামী চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোক, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তে তোকে আমি টেনে হিঁচড়ে থানায় নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত দিয়ে বলল, উফ, ছাড়ো তো। এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। তারপর তারা চলে গেল। আমি সেখানে বুক ভরা তীব্র কষ্টগুলো নিয়েই হাঁটু ভেঙে বসে পড়লাম। 15টা বছর চোখে অশ্রুতে কাটাতে হয়েছে আমায়। আজও সেই চোখের অশ্রুগুলো হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গী। অতঃপর নিজেকে সংযত করে বাড়ির পথে যাওয়া শুরু করলাম। 15 বছর পর নিজ বাড়ির নিকটে এসে খুব একটা অবাকে পরিণত হয়ে যায় আমি। সত্যি বলতে আমারও নিজ ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেদিনকার ছোট বাড়িটা আজ কত বিশাল বাড়িতে পরিণত হয়েছে। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটির বয়স আনুমানিক 12 থেকে 13 বছর হবে। মেয়েটিকে সাইড করে আমি ভিতরে প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশ চিল্লাপাল্লা শুরু করে দেয়। মেয়েটির চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয় একসাথে এবং আমাকে এত বছর পর দেখে নিজের চোখকেও কেউ বিশ্বাস করতে পারছে না। ভাইয়া ভাবে বিশ্বাস বলে কিছু করতে পারছে না। তারা উভয় যেন এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানটা লাভ করে ফেলেছে। ভাইয়া সঙ্গে সঙ্গে আমার জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়লেন। ভাই, তুই এতটা বছর কোথায় ছিলি? কেমনে, কিভাবে ছিলি? কেন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই? তোর চিন্তায় মা বাবা উভয়ই যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। ভাইয়া, মা বাবা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না আমি। আমার কথা উত্তরে ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার কয়েক বছর পর মাও এই ভুবন ত্যাগ করে অন্য ভুবনে চলে যায়। এখন আমাকে বল, এত বছর আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি? তারপর কান্না ভেঙে পড়ি। শুধু এতটুকু ভাইয়াকে বললাম, মিথ্যা এক অভিযোগের শিকার হয়ে 15 বছর জেলের মতো এক অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায়। এর বেশি আর কিছু বললাম না ভাইয়াকে, কারণ আমি চাই না সেই কথাগুলো আবার মনে করতে, নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনা আর সমৃদ্ধ দ্বিগুণ করতে। যদিও বা ভাইয়া আমাকে আর কোনো প্রশ্ন করেনি, কিন্তু ভাবি যেন কোনো ক্রমে প্রশ্ন করা থামাচ্ছে না। ভাবে কোনো প্রশ্ন উত্তর না দিয়ে আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আমার সন্তান কোথায়? তখন ভাইয়া সেই সুন্দরী 12 থেকে 13 বছরের মেয়েটিকে দেখিয়ে দিয়ে ছাদের ব্যাপারে কিছু বলতে গিয়েও আটকে পড়েন, কারণ আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করলাম। নিজে মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলাম। আস্তে আস্তে কেটে গেল বহুদিন। মা বাবাহীন আমার মেয়েটা কোনো ক্রমে কষ্টই ছিল না, সেটা আমি এই কয়দিনে ভালোভাবে বুঝতে পেরেছি। আমার মেয়ের সার্বক্ষণিক ভাবির কাছে থাকে এবং রাত হলে ভাইয়া আর ভাবির সাথে ঘুমায়। ভাইয়া আর ভাবির কোনো সন্তান না থাকায় আমার মেয়েটিকে নিয়ে সন্তানের মতো আদর, স্নেহ, মমতা দিয়ে আগলে রেখেছিল। নিজে মেয়ের দিকে তাকালে যেন আমার সব কষ্টগুলো নিমেষে উদা হয়ে যায়। দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। তারপর 3 মাস কেটে গেল। এই 3 মাসে নিজের নিষ্পাপ সন্তানকে দেখেই সব কষ্ট প্রায় ভুলে গিয়েছিলাম। তার সোনালা কণ্ঠে বাবা ডাক শুনলে আমার অন্তরটা যেন জুড়িয়ে যায়। এখন আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি, কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই ভাইয়া বা ভাবি উভয়ের নেই। আমার মেয়ের রিহির স্কুল ছুটি হয়েছে প্রায় খানিক সময় আগে, কিন্তু এখনও রিহি বাড়িতে ফিরছে না। তাই চিন্তিত ব্যাকুল হয়ে মেয়েকে খুঁজতে গিয়ে মেয়ের নৃশংস লাশের সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই ভালোভাবে উপলব্ধি করতে পারবে, যারা এমনটা পরিস্থিতির শিকার হয়েছে। পোস্টমর্টমের পর রিপোর্টে স্পষ্ট বড় বড় করে লেখা ছিল, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটাকে হাত মুখ বেঁধে কিছু সময় পর টানা 5 ঘন্টা ধর্ষণ করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার মেয়েটা এই পৃথিবী থেকে চলে যায়। রিপোর্টটা হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম। চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার কাছে একটা কথা বলতে লাগলাম, আমার সাথে কেন বারবার এমনটা হয়? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করছে। আমার বেঁচে থাকা যখন সব দরজা বন্ধ ছিল, তখন এই আধার কাটিয়ে আলোর সন্ধানে একটিমাত্রই বেঁচে থাকার দরজা খোলা ছিল, আর সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই কদিনে মেয়েটাকে নিয়ে মনে মনে স্বপ্নের জাল বুনেছিলাম। যত কষ্ট হোক, যত বাধা বিপত্তি আসুক না কেন, ভেবেছিলাম মেয়েটাকে এই সমাজে প্রতিষ্ঠিত নারী হিসেবে তৈরি করব। রিহিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবার হয়তো সব শখ আহ্লাদ পূরণ হয় না। বেঁচে থাকা শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখা স্বপ্নগুলো এভাবে ঝড়ের গতিতে এক নিমিষে ভেঙে যাবে, সেটা আমি কখনো কল্পনাতে ভাবতে পারিনি। নিহির দিকে চেয়েই অন্তের শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি, কিন্তু হয়তো হবে না আর লম্বা শ্বাস নেওয়া, বেঁচে থাকা এই ভুবনে। এখন আর কেউ ডাকবে না বাবা বলে, কেউ বলবে না চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে দেখে আসি আশেপাশে মনোমুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রইব
একসাথে করবো অনেক গল্প গুজব। আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার। বুকে লুকায়িত আর্তনাদ, অস্ত্রসিক্ত নয়নে ভাইয়া পানি ছিটিয়ে ভাবির জ্ঞান ফেরানোর বৃথা চেষ্টা করছে। আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবি আঘাত পেয়েছেন, কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতে রূপান্তরিত হয়ে গেল। যে ভাবি রিহীন এক মুহূর্ত থাকতে পারে না, না জানি সে ভাবি রিহিকে ছাড়া আগামী দিনগুলো কিভাবে কাটাবে। দু হাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবর রেখেছিলাম, তখন আমার মন ব্যথা আত্মনাতে প্রশ্ন করেছিল, কেন পাশে কবরটা খোঁড়া হলো না তোর জন্য? 1 সপ্তাহ হলো প্রতিদিনের মতো দাঁড়িয়ে আছি মেয়ের কবরের সামনে। এটা ভেবে আরো বেশি কষ্ট হচ্ছে, সাদিয়া কেন নিয়মিত খবরটা পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে। ব্যাপারটা ভাবলে কষ্টগুলো আরো তীব্র আকার ধারণ করা আমার মনে। প্রচুর ঘৃণার জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে শপথ করেছি, ভাববো না তার কথা, রাখবো না মনে কোনো স্মৃতি। যতই দিন যাচ্ছে রিচ ছাড়া ভাবির কন্ডিশন তত দিন দিন অবনতির দিকে যাচ্ছে। পরের সন্তানকে কেউ যে এত পরিমাণ ভালোবাসে তা ভাবিকে না দেখলে বোঝা যেত না, জানতেও পারতাম না। নামাজের পর ভাবির চোখের অশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকারে অসহনীয় হয়ে উঠেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইয়াও বেশ সুখের মধ্যে রয়েছে, আগে থেকে চুপচাপ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, কিন্তু অপরাধী শিখরে যাওয়ার কোনো ক্লুই পাচ্ছে না তারা। নদীর পাড়ে বসে আছি। এক সময় বাবা মেয়ে কতটা সময় কাটাতাম এখানে। উত্তর দিক দিয়ে বয়ে আসা বাতাস আমার মনকে দুলে তোলার বৃথার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবে আজান দিচ্ছে। নদীর পাড় থেকে উঠে বাড়ি আসার পথে পিছু থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে। কণ্ঠটা আমার মনকে মুহূর্তে বিমোহিত করে তুলতে বাধ্য করলো, কিন্তু আশ্চর্য বিষয় হলো পিছনে ফিরতে কাউকে দেখতে পেলাম না। মাগরিবে আজান পরে রুমে শুয়েছিলাম। জয়ের শরীরটা আমার পড়ে যাচ্ছিল, মাথা ঝিমঝিম করছিল। সরাসরি হঠাৎ অসহ্য যন্ত্রণায় আত্মহত্যা আমি কুঁকে উঠলাম। অতঃপর সে খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি। আজ 8 দিন পর আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সক্ষম হই। রিভিউ পড়ার টেবিলে চেয়ার টেনে মন খারাপ করে বসেছিলাম আর আনমনে খাতা পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ থেমে যাই আমি মাঝ পৃষ্ঠায় কিছু জঘন্য ঘৃণাপূর্ণ ভাষা লেখা দেখে। আমার এখনো মনে আছে মৃত্যুর একদিন আগে খাতাটা ক্রয় করে বাসায় নিয়ে এসেছিল। মধ্যখানে পৃষ্ঠা ছাড়া বাকিগুলো ফাঁকা। স্পষ্টভাবে মধ্যখানে পৃষ্ঠা দিতে অনেক বাজে ধরনের ঘৃণাপূর্ণ ভাষা লেখা ছিল, যা উচ্চারণে বা উল্লেখ করা পাপ। আমি নিশ্চিত যে অন্তত আমার মেয়ে এরূপ কিছু লিখতে পারে না। তাহলে কে লিখতে পারে এরূপ জঘন্য লেখা? হয়তো বা আগে থেকে কেউ লিখে রেখেছিল। অতঃপর গোলাপি রঙের খাতাটা বন্ধ করলাম। কভার পেজে বাম পাশে ছোট্ট করে লেখা জনতা লাইব্রেরি। পরদিন সকালে ধীর পায়ে নীর স্কুলের সম্মুখে এসে দাঁড়ালাম। স্কুলের বেশ পিছনের দিকটাতে জনতা লাইব্রেরি, আশপাশটা বেশ শুনশান। স্কুলের সব ছাত্রছাত্রীরাই হয়তো এখান থেকে নিজেদের যাবতীয় জিনিসপত্র কিনে থাকে। লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করেছে আমি। নির্বয়সী একটা মেয়ে লাইব্রেরির ভিতরে অবস্থান করছে। চকচকে একটা নোট এগিয়ে দিয়ে গোলাপি রঙের খাতাটা ক্রয় করে মেয়েটি যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিল, তখন লাইব্রেরিতে থাকা বিক্রয়কর্তার বয়স তেমন একটা হবে না, 19-20 হবে। সেই ছেলেটা লোভার্ত এক জানোয়ারের মতো তাকিয়েছিল ওই মেয়েটির দিকে। অতঃপর মেয়েটি যখন খাতা নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি মেয়েটিকে আটকিয়ে তার হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝখানে পৃষ্ঠা উল্টাতেই থমকে যাই। এখানেও একই রকম ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছু লেখা রয়েছে, যা উচ্চারণ করার সাধ্য অন্তত আমার নেই। মুহূর্তে সন্দেহটা বেড়ে গেল আমার। হুট করে সেই পৃষ্ঠাটা ছেড়ে মেয়েটির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বললাম, সরি মামনি, আমার এই মুহূর্তে একটা খাতা পৃষ্ঠা প্রয়োজন ছিল। মেয়েটি আমার কাছ থেকে নিজের খাতাটা নিয়ে বিরক্ত মুট করে বলল, ইটস ওকে। অতঃপর মেয়েটা চলে গেল। আমি খাতার ছেঁড়া পৃষ্ঠাটা নিয়ে লাইব্রেরির সম্মুখে এসে উপস্থিত হলাম। লাইব্রেরির উপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা, মেয়েদেরকে সম্মান দিতে শিখুন। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছে এখানে, এতে যেন ছেলেটির কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তায় কানে হেডফোন লাগিয়ে বখাটের ছেলেরা যেসব আজেবাজে গান শুনে নারীদের পিছনে পিছনে হাঁটে, ঠিক তেমনই একটি বিরক্তিকর গান। আমার মতে যেটাকে গান বলা ভুল হবে, সেসব শোনাতে পরিপূর্ণ বিভোর ছেলেটি। অতঃপর আমার হস্তক্ষেপে ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, সমস্যা কি? কি চাই? খাতার ছেড়ে পৃষ্ঠাটি এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, বাচ্চাদের খাতার মাঝ পৃষ্ঠায় এসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানে কি? মুহূর্তে ছেলেটা বেশ হকচকিয়ে বলে উঠল, কি যাতা ভুলভাল বকছেন এসব? সকালবেলা কি কিছু আজে বাজে জিনিস খেয়ে এসেছেন, যার জন্য এখানে এসে রাস্তার পাগলদের মতো কথাবার্তা বলছেন? মুহূর্তে ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ারে বসে রয়েছে সে। অতঃপর পুলিশকে ফোন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হলো। ছেলেটি বেশ চালাক, তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটির সব চালাকি বৃথা প্রমাণিত হলো। পুলিশের 1-2 ঘা পড়তেই সুসু করে একটি বিষয়ে সব সত্য বলে দিল। নিজেকে আমার মেয়ের ধর্ষণ হত্যার দোষী হিসেবে সাব্যস্ত করলো সবার সামনে।
কতটা নিচু মন মানসিকতার অধিকারী না হলে কেউ আমার একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। চিকন আকারে কাঁচা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পিটানো হলো। সবাই ধিক্কার জানিয়েছে। এমন ঘটনা যেন কোথাও আর কারোর সাথে না ঘটে। রক্তাক্ত আত্মরা অবস্থায় ছেলেটিকে টেনে হিঁচড়ে থানা নিয়ে যাওয়া হলো। পরিশেষে যেখানে ধর্ষণের কোনো সঠিক বিচার পাওয়া যায় না, সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়েও স্বস্তির শ্বাস নিলাম আজ। খুব দ্রুতই ফাঁসি কার্যক্রম করা হবে। ওর মতো এক নরপশুর নিজের রুমে জানালার কাছে বসে আছি আর ভাবছি, তিলে তিলে রক্ত পানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমিয়েছিলাম সেগুলো কোথায়। এই ব্যাপারে ভাই আর ভাবিকে জিজ্ঞেস করলে তারা উভয় এক কথায় বলল তারা কিছুই জানে না। হয়তো সাদিয়া আত্মসাৎ করে ফেলেছে। অতঃপর নিজেকে নিজের সবকিছু ভুলে থাকার জন্য আহ্বান করছিলাম। হঠাৎ পিছন থেকে কারো চিৎকার চেঁচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। নিজের রুম থেকে নিচে এসে দেখলাম একটা লোক আঙ্গুল তুলে ভাইয়াকে কথা শোনাচ্ছে। পরে জানতে পারলাম ভাইয়া লোকটির কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখন টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে ভাইয়াকে এসব কথা শুনে চলে গেলেন। পড়ে গেলাম এক দুশ্চিন্তার মধ্যে। এতগুলো টাকা কিভাবে বা ভাইয়া শোধ করবে। পরের দিন লোকটা আবার আসলেন এবং আবারও ভাইয়ার মুখে না শব্দ শুনতে পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। তারপর আমি লোকটিকে অনুরোধ করে কিছু সময় চাইলে লোকটা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েও রইলেন এবং কি যেন একটা ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন। কিছু সময় পর ভাইয়ার লোকটি উভয়ই একসাথে রুম থেকে বের হয়। তবে ভাইয়ার মুখমণ্ডল সে মুহূর্তে আমার কাছে অন্যরকম লাগছিল। লোকটি চলে যায়। কি কথা হয়েছে সেটা বিষয়ে জানতে চাইলে আমি বা ভাবি কাউকে কিছু বলল না। পরের দিন সকালটা আমার দুশ্চিন্তার মধ্যে কাটছিল। দুপুরে খাবারের দানা মুখে তোলার সময় আবারও লোকটি এসে হাজির হলেন। তবে আজ পুলিশের সঙ্গে নিয়ে এসেছেন। বাড়ি খালি করতে বললেন দ্রুত সম্ভব। সকালে না খেয়েছিলাম, একটু খাওয়ার ইচ্ছে জেগেছিল, কিন্তু শেষমেশ খেতেও পারলাম না। ভাই একটা ছোট কোম্পানিতে চাকরি করেন। যদি এই বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবন বেশ কষ্টসাধ্য হয়ে যেতে পারে। অতঃপর গতকালকের মতো আজও বেশ অনুরোধ করলাম, কিন্তু তিনি এবার আর রেগে গিয়ে বললেন, তোমার অনুরোধে গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু সে স্বীকার করেনি, তাই এখন কিছুই করার নেই আমার। কেমন শর্ত? শর্ত এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করাই। বয়স্ক লোকটির কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। অতঃপর আমি বললাম, আমার মধ্যে কি এমন দেখেছেন যার জন্য নিজে মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন? আপনি কি আমার সম্বন্ধে সবকিছু জেনে শুনে এমনটা বলছেন তো? কথাটা বলার পরপরই তিনি চলে যান। তার সাথে পুলিশগুলোও চলে যায়। অতঃপর ভাইয়া বলল, ভাবছি বাড়িটা খালি করে দিব। ভাইয়ের কথা জবাবে আমি বহু কষ্ট পেলাম। না ভাইয়া, আমি চাই না তোমরা নিজ বাড়ি থেকে বেরিয়ে যাও বা কষ্টে জীবনযাপন করো। তার চেয়ে ভালো হবে এটাই, সত্যি রাজি হওয়া। পাগল হয়েছিস? ওনার মেয়ের বয়স 30 বছর। তাতে কি হয়েছে? আমারও বয়স তো তার চেয়ে অধিক। ওনার মেয়ে কোনো দিনই মা হতে পারবে না, যার জন্য একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে। আর তোকে সেখানে গরজামা হিসেবে থাকতে হবে আমি চাই না। আমার জন্য নতুন করে তোর জীবন আবার কোনো কষ্টের সূত্রপাত হোক। ভাইয়ার কথার উত্তরে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, তাতে আমিও রাজি ভাইয়া। আমি জানি শাহরিয়ার, তুই এসব মন থেকে নয় বাধ্য হয়ে বলছিস। তোর কষ্ট আমি কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম। না ভাইয়া, আমি মন থেকে বলছি। তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে অনেক আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে, আর আমি তোমাদের জন্য এতটুকু করতে পারবো না? আর আমি এমনিতেও চাই না তোমরা এইভাবে নিজ বাড়িহীন থাকো। কিন্তু অতঃপর আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে নিজে ফোন করে হ্যাঁ সম্মতি প্রদান করলাম। অবশেষে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমি সত্যি বলতে কখনো চাইনি। ভাইয়া সে সময় ঠিকই বলেছিল। আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, কারণ এতগুলো টাকা পরিশোধ করার ক্ষমতা অন্তত ভাইয়ার দ্বারা সম্ভব হতো না। তাই রাজি হয়ে যাওয়াটা আমার দ্বারা বেটার মনে হয়েছিল। আর এমনিতেও বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনাটা একটা মেয়ের কাছে কত না বেদনাদায়ক হয়ে থাকে। মেয়েটা দেখতেও যথেষ্ট সুন্দরী, কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ আমার নেই। বিয়ের প্রথম রাতেও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি। সারা রাত সোফায় বসেছিলাম আর ভাবছিলাম কি হবে আগামী দিনগুলোতে। বিয়ের দিন উপস্থিত না হতে পেরে পরের দিন শ্বশুরবাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন দেখতে এসেছিল আমায়। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল। সেই মুহূর্তে নিমেষেই যারা এক বোবা মানুষে পরিণত হয়ে গেছিলাম আমি। সেই মুহূর্তে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম, কারণ এই সেই মেয়ে যার মিথ্যা সাক্ষ্যের জন্য কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছিল আমাকে। মাথার এক কোণে এখনো মনে আছে রূপা নামের সেই জঘন্য মেয়েটিকে, যার জন্য আমার সুখময় জীবনটা কষ্টে পরিণত হয়েছে। সেদিনকার দিনগুলো ক্ষণে ক্ষণে আজ আমার বুকের ভিতরটাকে কষ্টের তীব্র আগুনের দহনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে তুলতে বাধ্য করে। এখনো ভুলিনি আমি তার মুখচ্ছবিটা, যার জন্য আমার জীবনটা ধ্বংসের শীর্ষ স্থান লাভ করেছে।
নিমিষে সব দিক দিয়ে আমার বুকের গহীন ঘরে জমাট বাঁধা কষ্ট যন্ত্রণা বেদনাগুলো আরো তীব্র গভীর হতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। রূপা নামক মেয়েটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। মনে নেই হয়তো এই আমায়, যাকে ওই দিন ফাঁসানো হয়েছিল মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে। কিন্তু আজও ঠিকই মনে আছে, এই সে যার জন্য ধীরে ধীরে কষ্টটা আত্মহত্যা চেয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে নিজের মৃত্যু ঠিকানা। অতঃপর রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার কোনো কথা রেসপন্স করতে পারলাম না। এতে কিছুটা অপমানিত বোধ করলো রূপা, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই আমার। পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়া আর ভাবির কাছে। ঘৃণায় এখন শরীরটা শিরশির করে উঠছে। চাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বলতে পারিনি, কারণ সঠিক সময় আসেনি এখনো। সেই সময় রাগের বসে রূপাকে অতি স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছাটা ছিল বোকামি। চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমানে আমার জন্য শ্রেয়। পাপিষ্ঠরা শাস্তি পাবে আজ নয়তো কাল, তাই বলে এর জন্য ব্যাকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই অন্তত আমার। ভাবাতে সম্পূর্ণ বিভোর ছিলাম আমি। অতঃপর ভাইয়া হস্তক্ষেপ করে বলল, কি ভাবছিস এমন করে? না কিছু না। আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই তোকে এখানে আমরা হীনা ঘর জামা হিসেবে থাকতে হবে। না ভাইয়া, এতে কোনো রাগ অভিমান অভিযোগ আমার নেই। তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যস্থলে, আর আমার নিয়ে কোনো চিন্তা করো না। আজও ভাইয়ারা চলে যাচ্ছে এখান থেকে। যাওয়ার আগে ভাই আমার অস্ত্রসিক্ত নয়নে জড়িয়ে ধরেছিল আমায়। হয়তো আর সার্বক্ষণিক দেখতে পারবে না আমায় নিজেদের চোখের সামনে। অতঃপর ভাইয়া আর ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ করলেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ভাইয়া এবং ভাবি যাওয়ার পরেই আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে রইলাম। এত বছর পর সেই গৃহীত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বর্বণ হিসেবে দেখতে পেয়ে আশ্চর্যের কোনো সীমা নেই আমার কাছে। সেটা আমি বাস্তব অবাস্তব, কল্পনা অকল্পনা, স্বপ্ন বা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। জানি না কার এমন কি ক্ষতি করেছিলাম আমি, যার ফলস্বরূপ আমাকে তিলে তিলে কষ্টে অটল সাগরে তলিয়ে যেতে হচ্ছে বারবার প্রতিনিয়ত। জীবনের প্রতিটা মুহূর্তে আমি কারো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হতে থাকি। বুক কাটা ছাড়া হয়তো কেউ বুঝতে পারবে না বা উপলব্ধি করতে পারবে না এ বুকে কিরূপ দহন চলছে। পাশে দুটো টবে ফুল গাছ লাগানো রয়েছে। আমার আবার ফুল ছেঁড়া বাজে স্বভাব রয়েছে। খপ করে একটা ফুল ছেড়ে ছাদে অন্য পাশে গিয়ে দাঁড়ালাম। তার খানিকটা সময় পরে একটা পিচ্চি ছাদে এসে হাজির হয়। সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিনের ছেলে হবে হয়তো। ছেলেটি এসে ফুল গাছগুলো বেশ ঘুরে ঘুরে দেখছিল। সেই মুহূর্তে রায় আসে ছাদে এবং গোলাপ গাছে একটা ফুলের শূন্যতা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ধমকে সরে পিচ্চি ছেলেটাকে বলল, তন্ময়, তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস? কই না তো, আমি ফুল ছিঁড়িনি। হঠাৎ হাস করে পিচ্চি ছেলেটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে রায় বলল, মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস, আর আজও তার ব্যতিক্রম হলো না। তুই জানিস না আমি অযথাই ফুল ছিঁড়ে এমন কাউকে দেখতে পারি না। সত্যি বলছি, আমি এমনটা করিনি। আবার মিথ্যা বলছিস? এতক্ষণ কান্না না করলেও এবার ঠিকই রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়ে ছাদ থেকে চলে গেল ছেলেটা, এবং যাওয়ার আগে আবারও বলে গেছিল সে ফুল ছেড়েনি। একটা ফুল ছেঁড়ার জন্য রায় এতটা রেগে যাবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আহারে বেচারা পিচ্চিটা, শুধু শুধু আমার জন্য রায়ের ক্রোধের শিকার হতে হলো। পিচ্চি ছেলে অন্তত মার খাওয়ার পরে আর মিথ্যে আশ্রয় গ্রহণ করবে না। অতএব এবার রায়ের সন্দেহের তীর এসে ভেদ করলো আমার বুকে খানি। দ্রুত ফুলটা পকেটে গুজে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। যেখানে একটা পিচ্চি ছেলের গায়ে হাত তুলতে যে মেয়ে দ্বিধা করে না, সেখানে আমি তো একজন জ্ঞান বুদ্ধিওয়ালা। অতএব রায় আমার পিছনে এসে দাঁড়ালো এবং ভ্রুকুচকে আমায় কিছুটা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি ফুলটা ছিঁড়েছেন? আমি কেন ফুল ছুঁতে যাব? আশ্চর্য। একটু এদিকে ফিরুন তো। জি বলো। আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আপনি আমার সন্দেহ চোখে দেখছেন? আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোপ পেয়েছে যে আমি শুধু শুধু অযথায় গাছ থেকে ফুল ছিঁড়বো? তাও ঠিক, আর আপনি তো আর ছোট নন যে অযথাই ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন। যাই হোক, বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না, নিচে চলে আসুন। কেন? অসুবিধা আছে। বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোককে পছন্দ করে আমি অভ্যস্ত নই। কথা বলার পরপরই রায় চলে গেল। বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকলে তার কি এমন অসুবিধা। অতঃপর বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পেরে সক্ষম হলাম। পাশের ছাদে অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়ে ছিল, তার জন্য হয়তো রায় আমাকে এমনটা বলল। পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল। আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে শুরু করলো। মাঝে মাঝে রায়ের বড় বোন যখন আমাদের বাড়িতে আসতো, তখন আমি তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম, কারণ বিষাক্ত সাপ যখন তখন দংশন করতে পারে। রূপা যখনই শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে আসতো, তখনই আমাকে দেখলেই কিছু একটা ভাবাতে ভিড় হয়ে পড়তো। হয়তো কিছুটা মনে করার চেষ্টা করত, কিন্তু কিছুতেই মনে করতে পারতো না। সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম,
তখনই সাদিয়াকে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলাম। অতঃপর মন বারণ করা সত্ত্বেও সাদিয়ার সম্মুখে দাঁড়িয়ে বেহায়াদের মতো জিজ্ঞাসা করলাম, কেমন আছো? উত্তরে কিছুই বলল না। অতএব আমি আবার বললাম, বর্তমান সময়ে কুকুরটিগুলো মানতে অসুবিধা হচ্ছে, তাই তো? হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ অবাকে পরিণত হলো। চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি তাচ্ছিল্য হাসি দিয়ে বললাম, তুমি যেমন 4 বছরের সন্তানকে রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে, ঠিক তেমনি তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলেমেয়েকে রেখে অন্য এক নারীর সাথে পরকীয়া নামক পাপে লিপ্ত। কপাল থেকে ঝরে পড়া ঘামগুলো দ্রুত মুছে ভয়াত্ম গলা উত্তর দিল, তুমি কি করে জানলে? সেটা তো রহস্য। আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিলে না, তেমনি তোমার বিশ্বাসের যোগ্য ও ছিল না। ব্যাপারটা কতটা হাস্যকর, তাই না সাদিয়া? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া। মুখে তাই স্পষ্ট ফুটে উঠেছে অনুতাপের ছায়া। টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল, হ্যাঁ, ভুলটা আমারই ছিল। আমি চাইলে তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়েই অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম, কিন্তু তুমি সঠিক ছিলে। হয়তো ছিল না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা, তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো পাপিষ্ঠ কাজে। কখনো ভাবিনি হবে এমন। তবে আমায় ক্ষমা করে দিও শাহরিয়ার। সাদিয়ার কথাগুলো জবাবে আমি মুচকি এসে বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাগুলো শোনোনি? এখন উত্তপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া, তুমি অনেক ভুল করেছ। যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই। হু হু করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অতঃপর সাদিয়া দ্রুত চলে গেল। আশেপাশে অনেক লোক তাকিয়ে ছিল এদিকে। তাতে কোনো ভূরিক্ষেপ ছিল না আমার, তার ছিল হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ একজন কাঁধে হাত রাখলো। আশ্চর্য হয়ে পিছনে ফিরে দেখলাম যে এক বোরকা পরা মেয়েকে। মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে ঘপ করে হাতটা ধরে টেনে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকা আড়ালে থাকা নিজের মুখখানি। অবাক হয়ে বললাম, এ কি রায়, তুমি? হ্যাঁ, আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা। তা কে ছিল সেই মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমারই নিকট থেকে? অতপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম, সে আমার প্রথম স্ত্রী ছিল। আমার এই কথা শুনে রায় কিছুটা ক্ষুব্ধ রাগান্বিত হয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে? ব্যাপারটা অন্য মাইন্ডে নিও না রায়। আমি উপলব্ধি করতে পারছি যে তুমি কি ভাবছো, তবে যা ভাবছো সেটা এখন স্থগিত করো, কারণ তুমি ভুল ভাবছো। যার সাথে সম্পর্ক একবার ভেঙেই গেছে তার সাথে আবার সামনাসামনি হয়ে কথা বলার কি মানে? বাসায় চলো আমার সাথে, দেখি না যেন আর কোনো দিন তার সাথে। অন্তিমবারের জন্য এই আমি কিন্তু বলে দিচ্ছি তোমায়। তারপর আমি আর কিছু বললাম না, কারো কথা না বাড়ানোটাই ভালো। পরিশেষে বাসায় চলে আসলাম। রাত বেশ গভীর, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই এখন যার যার মতো ঘুমে মগ্ন। শুধু জেগে আছে আমি আর রায়। ঘুমে চোখ টলমলো করছে, কিন্তু পারছি না ঘুমাতে, শুধুমাত্র রায়ের জন্য। না নিজে ঘুমাচ্ছে বা আমাকে ঘুমাতে দিচ্ছে, জানি না ঠিক কি করতে চাইছে। হঠাৎ করে হাত চেপে ধরলো আমার। আমি চোখ বড় বড় করে তাকালে রায় বলল, চলো সাথে যাই, বৃষ্টিতে ভিজতে দুজন একসাথে। হোয়াট? এই গভীর রাতে আমার সাথে আর মজা করার সময় পেলে না তুমি? মজা নয়, চলো আমার সাথে। আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধুমাত্র বৃষ্টিতে ভিজতে। এতক্ষণ না আমি ঘুমিয়েছি বা তোমায় শান্তি মতো ঘুমাতে দিয়েছি, জানো কেন? যাতে বাড়ির সবাই গভীর ঘুমের নিদ্রায় ডুবে থাকলে আমরা দুজন যেন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি। বলতে পারো এটা আমার অনেক দিনের শখও বটে। স্বামী হিসেবে কি চাইবে না স্ত্রীর শখটা আজ পূরণ হোক? অতঃপর আমি থমকে গেলাম। হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সত্যি বলতে রায়ের মনটা অনেক নরম, সুন্দর, পবিত্র, যা এই কয়দিনে আমি বুঝতে পেরেছি। আমি চাই না রায়কে এখন কষ্ট দিতে। এমনিতেই রায়ের বুকে অনেক কষ্ট লুকিয়ে আছে, যা ক্ষণে ক্ষণে রায়কে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে। তারপর আমি হ্যাঁ সম্মতি প্রদান করলাম। পরিশেষে দুজন চলে গেলাম ছাদে। ঠান্ডায় ছাদে একপাশে গুটিসুটি বেড়ে চুপ মেরে দাঁড়িয়ে আছি। চোখের সামনে হাত মেলে বৃষ্টিতে ভিজতেছে রায়। হঠাৎ হাতটা টেনে ছাদে মাঝখানে নিয়ে আসলো রায়। আমায় একটা ফুল এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। ফুলটা নিয়ে আমি বেশ একটা অবাক হয়ে বললাম, তুমি ফুল ছিলে কখন? আর ফুল ছেড়া তো তুমি একদম পছন্দ করো না, তাহলে? গাছের সবচেয়ে মুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে, যেটা গাছের সৌন্দর্যকেও আরো বৃদ্ধি করে থাকে। এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা। কেন জানো? বৃষ্টি ভেজা গভীর রাতে এমন এক যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম যে আমায় বুঝবে, আমায় সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম।
যার ঠাঁই আমার হৃদয়ে, মনের গভীর ঘরে। তুমি হয়তো আমার কাছ থেকে কখনো পিতৃত্বের সুখ পাবে না, কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতে ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না। কথাগুলো বলার পরপরই আবার নিজেকে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত করলো। বাচ্চাদের মতো ভিজতেছে, দেখতে মন্দ লাগছে না, বরং খুব ভালো লাগতেছে। দুহাত দিয়ে তার কাছে ডাকছে আমাকে। ঠান্ডা জড়সড় হয়ে এগিয়ে গেলাম তার কাছে। যাই না কতক্ষণ ভিজেছিলাম দুজন। সকাল থেকে জ্বর সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময়কার সঙ্গী। তারপর কেটে গেল আরো কিছুদিন, সেরে গেল জ্বর সর্দি। দাঁড়িয়ে আছি ছাদে এক পাশে, চোখের দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো। ফুল ছেঁড়া বাজে স্বভাবটা হয়তো আর যাবে না। 4-5টা ফুল ছেড়ে নাকের কাছে নিয়ে মিষ্টি গন্ধ নিচ্ছিলাম। পরক্ষণে মনে পড়ল রায়ের কথা। সে যদি দেখে আমি ফুল ছেড়েছি অযথা, তাহলে সে অনেক রাগ করতে পারে। কিছুক্ষণ পর কারো উপস্থিতি অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি রায়কে। বেশ গম্ভীর তার মুখ, চোখ দিয়ে যেন আগুনে লাভা বের হইতেছে। আমার কাছে এসে শার্টের কলারটা হালকা টেনে চেপে ধরে বলল, তুমি ফুল ছিঁড়েছ? না মানে আসলে ফুলগুলো নিচে পড়েছিল। শাট আপ! অযথাই ফুল ছেঁড়া আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য বলতে কিছুই করতে পারি না। 18 তারিখ মঙ্গলবার। সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তায় এক পাশ দিয়ে একে অপর হাত ধরে হাঁটছিলাম আমি আর রায়। ওর সামনে পড়ে যায় সাদিয়া। পাশ কেটে যাচ্ছিলাম, যেটা ভাবেনি সেটা হয়েছে। পিছন থেকে হাত টেনে ধরলো আমার। সাথে সাথে রায় সাদিয়াকে একটা থাপ্পড় মেরে বসে। তারপর রায় বলল, আপনার লজ্জা শরম মান সম্মান কি লোপ পেয়েছে নাকি? কতটা না নিচু মন মানসিকতার মানুষ না হলে আপনি এইভাবে অন্যের স্বামীর হাত ধরেন? রায়ের কথা ভিত্তিতে কিছু বলল না সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে কিছু বলতে গিয়েও বলতে পারেনি, হয়তো রায়ের রাগের চোখ দেখে। তারপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া। কিছুটা দূরে যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার। ফুল স্পিডের গাড়িটা চোখের সামনে থেকে চলে যায়। স্পষ্টভাবে দেখছিলাম গাড়ির ভিতরে বসে থাকা লোকটাকে স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল। তত্তাজা প্রাণ এক নিমিষে চোখের সামনে নিথর পরিণত হলো। নারী ভরে বেরিয়ে গেছে। এখন মুখ থেকে গলগল করে রক্ত পড়তেছে। রাস্তাটা রক্তে লাল হয়ে গেছে। চোখের সামনে সাদিয়ার এরূপ মৃত্যু দেখে দাঁড়িয়ে আসছে স্বাভাবিক হয়ে। মনে কিছুটা আনন্দ হচ্ছে বটে। এই সাদিয়া আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল, কারণ আমার মা সাদের সমস্ত কুকীর্তিগুলো হাতে হাতে ধরে ফেলেছিল বলে। চেয়েছিলাম সাদিয়াকে নিজে হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে কষ্টে মৃত্যুর দিকে ঠেলে দিতে, কিন্তু তা হয়ে উঠল না। চোখের সম্মুখে এরূপ দৃশ্য দেখে এখন রায় ভয়ার্ত অবস্থা জড়িয়ে ধরে আছে আমাকে। নিমিষেই সাদিয়া লাশের আশপাশটা নানান মানুষে ভরপুর হয়ে উঠেছে। রায় বেশ ঘাবড়ে রয়েছে, বারবার বলছে, চলো এখান থেকে চলে যাই। অতঃপর আমার বাসায় চলে আসলাম। বাসার কিছুটা কাছে চলে আসতেই রায় আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। বুঝলাম না কেন। হঠাৎ রায়ের বিকট চিৎকারে আমার শরীরটাকে এক নিমিষে শিহরে তুলতে বাধ্য করে। দ্রুত পিছনে ফিরে তাকাতে দেখি রায় নিচে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। সেদিন সামান্য একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম, আর আজ রায়ের পুরো শরীর রক্তে ভেসে গিয়েছে। তারপর রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হলো হাসপাতালে। তারপর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে তাড়াতাড়ি বের হয়ে রায়ের বাবাকে বলল, আপনার মেয়ের বাঁচার চান্স বেশি, তবে তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সেই পাটা কেটে ফেলতে হবে, কিছু করার নেই। সৃষ্টিকর্তার ইচ্ছে মেনে নিতেই হবে। কথাগুলো বলার পরপরই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হলো। রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। হঠাৎ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বেঁচে গেলি। খানিকটা অবাক হয়ে পিছনে ফিরতেই স্তব্ধ হয়ে গেলাম আমি, কারণ আমার সম্মুখে রূপা দাঁড়িয়ে আছে। কিছুটা তাচ্ছিল হাসি দিয়ে বলল, আজ আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে ট্রাকের তীব্র আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করত। এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছি আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজে করা জঘন্য কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত হবে, কিন্তু না, ভুল ভেবেছিলাম। তবে আমার মন ঠিকই বলেছিল সে কুকুরের লেজ। অতঃপর রূপা আবার বলল, কি ভেবেছিস শিকারী হয়ে তোর মতো বোনের এক ক্ষুদ্র পশুকে আমি চিনতে পারবো না? হুম, হাস্যকর। এতে কোনো অনুশোচনা বা ভ্রুক্ষেপ নেই আমার, যে আমার জন্যই আমার বোনের আজ এই অবস্থা। কিন্তু হায় আফসোস, এ যাত্রায়ও তুই বেঁচে গেলি। ছি, কতটা দুর্গন্ধময় ময়লা আবর্জনা ভরপুর তোমার মনটা। তুমি এতটা নিকৃষ্ট কেন? কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে? সেদিন এক পাপিষ্ঠ ছেলেকে বাঁচানোর জন্য তুমি প্রবাসে ঘামে প্রতিনিয়ত
পরিশ্রমের স্বাদ ভিজানো এক ছেলেকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি ভালো করে জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমি নির্দোষ, নিরপরাধ। তারপর তুমি আমার মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী রূপে সাব্যস্ত করছিলে, যার জন্য আমাকে 15টা বছর নরক যন্ত্রণায় আত্মনাতে, প্রতিনিয়ত ব্যথায়, যন্ত্রণায়, বেদনার কষ্টে কাটাতে হয়েছিল। তবে ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি হয়তো অনুশোচনায় ভুগছো, অনুত্যাগের শিকার হতে বাধ্য হচ্ছ। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, বেঠিক ছিলাম, ভুলে গিয়েছিলাম তুমি তো কোনো মানুষ না। ঘৃণার শরীরটা শিশি করে উঠছে, ইচ্ছে করছে এই মেয়েটাকে মুহূর্তেই কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেছিলাম বটে, তবে পরক্ষণে আমি থেমে যাই রূপার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখে। তার মানে রূপা এখন সে পাপিষ্ট ছেলের তত্ত্বাবধানে রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে আসলেও তার স্বামীকে কখনো দেখতে পারেনি, কখনো ভাবিনি পরিশেষে রূপা এই নিকৃষ্ট মানবের সাথে লিপ্ত হবে বিবাহ নামক কোনো পবিত্র বন্ধনে। মানুষ কি করে এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকারী হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে বলল আমায়, উপ, নিয়তির কি খেলা, আবার মোলাকাত হয়েই গেল আমাদের। অতঃপর আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্যের উন্মোচন, আলুকে থাকবে না কোনো সত্য। সময়টা সেদিনই হবে, ন্যায়ের পক্ষে শাস্তি পাবে তোমরা দুইজন। কথাটা বলার সাথে সাথে আমি তাদের কাছ থেকে চলে আসলাম। বুকের ভিতরে আগুনে পুড়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছি অপারেশন থিয়েটারের সম্মুখে। কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করেছেন, আমি আছি বহু চিন্তার মাঝে। হঠাৎ রায়ের বাবা আমার সামনে এসে উপস্থিত হলো, সাথে সাথে দুটো থাপ্পড় লাগিয়ে দিল আমায়। শুধু তোর জন্য আজ আমার মেয়ের এরূপ যন্ত্রণা, দায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই, নিজের স্ত্রীকে দেখে শুনে সামলে রাখতে পারিস না? মাথা নিচু করে গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি তারপর চলে আসলাম। তিনি একাই রয়েছেন। উনি যদি একবার জানতেন এগুলো সবকিছুর পিছনে তার বড় মেয়ের হাত রয়েছে, তাহলে হয়তো তিনি কখনো তাকে ক্ষমা করতেন না। পরিশেষে অপারেশনের 2.5 মাস পর রায়কে নিজ বাড়িতে নিয়ে আসা হলো। এখন সারাক্ষণ রায়ের কাছে থাকতে হয় আমাকে। রায়ের খাওয়া দাওয়া, দেখাশোনার যত্ন সবকিছু আমাকেই করতে হয়। কিন্তু রায়ের বাবার কাছে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছি, যদিও এর যথেষ্ট অনেক কারণ রয়েছে। গতকাল শুনতে পেয়েছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকট রূপা উস্কানিমূলক কথাগুলো। আজ যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন আমার থেকে বেশি যন্ত্রণা পেয়েছিল সে। কিন্তু সে আমাকে একটু বুঝতে দেয়নি যে সে ব্যথা পেয়েছে, একটু টু শব্দ করেনি। তারপর খবরটা যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে গেল সারা বাড়িতে। সবাই দৌড়ে রুমে এসেছিল। তারপর দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমাকে হাত তোলেন এবং প্রচণ্ড রাগান্বিত স্বরে বললেন, ছোটলোক ঘর জামাইয়ের মতোই থাকবি, প্রতিনিয়ত আরামে এসে থাকিস, বসে রয়েছিস, সুস্বাদু খাবার চেটেপুটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ে দেখাশোনার বেলায় এতটা কেয়ারলেস, বাট হোয়াই? তারপর সেদিন সবার সামনে অনেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রায় বারবার বলেছিল তার বাবাকে যে আমার কোনো দোষ ছিল না, জায়গাটা আগে থেকে পিচ্ছিল ছিল, কিন্তু রায়ের কথার কেউ গুরুত্ব দিল না। আজ 30শে অক্টোবর রাত 11টা, জানালার গির স্পর্শ করে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে আমি। প্রতিদিনের চেয়ে আজ কষ্টটা একটু বেশি, কারণ আজকের দিনেই বিনা দোষে আমাকে 15 বছর জেল খেতে হয়েছিল। হঠাৎ রায় আমাকে ডাকলো, তার কাছে গেলাম। তারপর রায়ের কাছে এসে বললাম। রায় মাথাটা আমার কোলে রাখলো এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা লুকিয়ে রেখে বললাম, কই না তো। আমি সবসময় কেন যেন বেশ অনুভূতি করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আত্মনাদের কাতরাও। এত কেন ব্যথা জমা তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ের কাছে থেকে কুয়েতে নাকি তোমার 15 বছরের জেল হয়েছিল। রায়ের এমন কথা উত্তরে আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, হ্যাঁ ঠিকই শুনেছ। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছরের জেল হয়েছিল? দেখো, তুমি চাইলেই এই আমায় বলতে পারো। আমার বিশ্বাস তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেই দিন? কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে এই অন্ধকার মরণ গুহাতে একজন অপরাধী হিসেবে জীবন যাপন করতে হয়েছিল? সঠিক সময় অপেক্ষা করো, নিশ্চয় তুমি সবকিছু জানতে পারবে। না, আমি আজ এখন জানতে চাই। না রায়, আজকে না। আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না সেই অভিশপ্ত দিনগুলো তোমাকে বোঝানোর। কেননা আমি যাই বলি না কেন তুমি ভুল বুঝবে। আমার কথা জবাবে রায় আর কিছু বলো না। দুজনেই এক মুহূর্তে যেন চুপচাপ রয়েছি, কারো মুখে কোনো কথা নেই। রায় আমার এক হাত শক্ত করে জোরে ধরে বলল, আজ যে করেই হোক, যেভাবেই হোক,
সত্যটা আমি জানতে চাই শাহরিয়ার। প্লিজ রায়, এসব কি করছো? বললাম তো সময় এলে তুমি নিজে থেকে সবটা জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্ত থেকে যদি আমার মাথায় স্পর্শ করে সত্যিটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃসত্ত্বে রূপান্তরিত হয়ে যাবে। যাই না, এই মুহূর্তে আমার ঠিক কি করণীয়, চোখ বন্ধ করে ভাবতেছি সেই কথাগুলো। তুমি কতটুকু বা বিশ্বাস করবে যাই না, তবে আবার না বলেও পারছি না। শোনো তাহলে এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সে অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলি। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের তাড়নায় আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম। যারা মূলত বাংলাদেশি ছিল, তাদের ছেলে রাকিব সেখানকার একটা নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটতেছিল। তবে তার কিছুদিন পর ভালো পড়াশোনার তাগিদে দেশ থেকে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দিন যতই যাচ্ছিল তাদের সম্পর্ক ততই গভীর হয়ে যাচ্ছিল। তাদের আড়ালে করা একে অপরের অবৈধ নোংরামিগুলো সবার চোখে দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে হাতে স্বয়ং আমি তাদের ধরেছিলাম, কিন্তু পরিশেষে আমি কিছু করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ তারা আমাকে এসব কথা প্রকাশ করতে নিষেধ করে দিয়েছিল। অন্যথায় আমাকে কাজ থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছিল। ওই মুহূর্তে আমার কাজে খুব প্রয়োজন ছিল, না হলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠতো আমার জন্য। তারা উভয়ে বাড়ি যেত, ড্রিঙ্কস করতো। রোজ তাদের নোংরামিগুলো নিজের চোখে দেখেও না দেখার ভান করতাম। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না। আমি বাগানে কাজ করতেছিলাম, তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে এসে কলিং বেল বাজানোর বেশ খানিকটা সময় রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো। রাকিব কিছুটা ভেবে মেয়েটিকে মিথ্যে বলে ভিতরে নিয়ে গেল যে রূপা ভিতরেই আছে। তারপর মেয়েটা ভিতরে প্রবেশ করলো। রাকিব একটা পৈশাচিক হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। ব্যাপারটা প্রথমে আমার কাছে কিছুটা ঘটকা লাগলেও পরে আর কিছু মনে করিনি। মনোযোগ দিয়ে তীব্র রোদে কাজ করতেছিলাম। আনুমানিক 25 মিনিট পর মেয়েটি বিকট চিৎকারে আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি। অতঃপর মেয়েটি বাড়ি থেকে কান্না করতে করতে বাড়ি কেটে আসতে রূপার সাথে ধাক্কা লাগে। তারপর মেয়েটি রূপাকে দেখা মাত্র কান্নায় আর তীব্র হয়ে চিৎকার করে বলে। কথা বলার পর পরে কুয়েতি সেই নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাড়ি গেট থেকে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে, কিন্তু ফোন করে কিছু বলতেও পারেনি। তার আগে একটা ট্রাক এসে মেয়েটাকে ধাক্কা মারে আর মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্তব্ধ আমি। এমনটা কি করে করতে পারলো রাকিব? অবসর মতো ছেলের কাছ থেকে কি বা আশা করা যায়? রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে আকাশের শীর্ষস্থানে অবস্থান করছে সে। অতঃপর দ্রুত করে সব কাজ ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই দেখে দিলাম আমি রাকিব তার জিজ রুমে কাপড় চোপড় ঠিক করাতে ব্যস্ত। তারপর নিজেকে আর কোনো ক্রমে সামলাতে পারছিলাম না। ছি, মানুষ কতটা জঘন্য হতে পারে। তারপর আমি রাগ হয়ে রাকিবকে ইচ্ছে মতো মারতে থাকি ভারী একটা জিনিস দিয়ে। তখনই পিছন থেকে কেউ যেন আমাকে একটা মাথায় বাড়ি দেয়। তারপর পরবর্তীতে আমি নিজেকে জেলখানাতে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই এবং খুব ভয় পেয়ে যাই। চারদিক থেকে যেন ঝাপসা লাগছিল আমার, কিছু বুঝতে পারছিলাম না। পরিশেষে জানতে পারি আমি নাকি রুজি অর্থাৎ রূপা সে বান্ধবীকে ধর্ষণ করেছি, আর সেই সাক্ষ্যটা দিয়েছিল রূপা। আমি নিজের উপর এরূপ জঘন্য পাপের বোঝা আর নিতে পারছিলাম না। তাই সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপাকে সহজরে সবার সামনে থাপ্পা লাগিয়ে বলেছিলাম, তোর পেটে অবৈধ সন্তানের জন্য আজ তুই কুলাঙ্গারকে বাঁচানোর জন্য আমাকে এভাবে কঠোর ষড়যন্ত্রে স্বীকার করলি, তাই না? সে নিজেকে নির্দোষ প্রমাণ করার বৃথা অনেক চেষ্টা করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলে সেই মৃত্যু অর্থাৎ ফাঁসি কষ্টদায়ক হাত থেকে রেহাই পেলেও 15 বছর কারাগারে থাকতে হয়েছিল আমাকে। টেনে হিচড়ে আমাকে নিয়ে যাওয়া হয় বরণ গুহা নামক সে অন্ধকার কক্ষে, যেখানে 15টা বছর নিজ পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি। এটুকু বলেই আমি থেমে যাই। কিছুক্ষণ পর নিশ্চুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার আয়ের উদ্দেশ্যে বললাম, সবকিছু শেষে একটা কথাই বলবো তোমাকে। হয়তো আমি এখন যা বলবো সেটা হয়তো বিশ্বাস করতে পারবে না, কারণ সে রূপা নামক গৃহীত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার কথাটা শুনে রায় যেন সম্পূর্ণ শিউরে ওঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোন সম্পর্কে এমন কথা শুনতে। রায় চুপ করে আছে, কিছু বলছে না। তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আমি তার উত্তরে অপেক্ষায় বসে আছি। পরক্ষণে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রায় তার হাতে 5 আঙ্গুল দিয়ে আমাকে কোষে একটা থাপ্পড় বসিয়ে দিল।
যে রায় আমাকে তার মনের গহীনে ঠাঁই দিয়েছিল সে রায় আমাকে মারল। আমার বোকা মনটা হয়তো উপলব্ধি করতে পারে নাই যে রায় আমাকে বিশ্বাস করবে না। পরিশেষে রায় যা বলল তা শুনে তো আমি অবাক। রায় বলল, তাহলে এর জন্যই তুমি ফুপা ফুপি এবং তোমার বড় বোনের থেকে সবসময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথা উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। তারপর রায় খানিকটা স্বাভাবিক হয়ে আমাকে বলল, থাপ্পড়টা কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথায় বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকার জমে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বড় বোন। সেদিন তোমার বোন আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হত্যা করতে চেয়েছিল, শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি। ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্য তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগে থেকে তীব্র, বুকে ব্যথাটা বেশ গভীর। তারপর রায় অবাক করে দিয়ে আমাকে তার নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, যতদিন তুমি রয়েছো আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক গভীর, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধ মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রাত বেশি গভীর হয়, সে আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছিল না। পরের দিন সকাল এবং বিকালটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যা দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভিতরে ছিলাম। মাগরিবের আজান দিবে আরো কিছুক্ষণ পর একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। মনটা ছিল বিভোর রায়ের ভাবনায়। পরক্ষণে আমি বেশ বিচলিত হয়ে পড়ি, কেননা একটা অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েকটা লাইনের একটা মেসেজ দেখে মেসেজটা আমাকে মুহূর্তে বিভ্রান্তি স্বীকার করতে বাধ্য করে। কারণ মেসেজে স্পষ্টভাবে লেখা ছিল, তোর কম বয়সী মেয়েটাকে যেরূপ কষ্ট দিয়ে ধর্ষণ করে মেরেছিলাম, ঠিক তেমনি তোর ওই পঙ্গু স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো। তোর জন্য বাবা আত্মহত্যা করেছে, মা আজ লোকলজ্জায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতেও তার আজ কষ্ট হয়। সে ভুলেনি এখনো সেই দিন যখন তুই জ্বরের সম্মুখে সবার সামনে আমাকে উল্লঙ্ঘ করে পিটিয়েছিলি। শীঘ্রই আবার সাক্ষাৎ হবে আমাদের। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। সেই নাম্বারে বহুবার কল দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পর সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে, না এখন আর কিছু ভাবা যাবে না। তারপর ছাদ থেকে নিচে নেমে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবতে লাগলাম, আমি নিশ্চিত মেয়েটা সে পাপিষ্ঠ ছেলেটা পাঠিয়েছে, কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পর ফাঁসি কার্যকর হবে সে কি করে এসব মেসেজ পাঠিয়েছে? আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসেবে বিবেচিত করতে চাইবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। একজন পুলিশ অফিসার ফোন দিয়েছে। তারপর দ্রুত ফোনটা রিসিভ করে জানতে পারলাম, রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর কুয়াতে ফেলে দিয়েছিল, সে পাপিষ্ঠ ছেলেটি কোন এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নামটা শুনে আমি যা উপলব্ধি করতে পারলাম, এটা হলো সাদিয়ার দ্বিতীয় স্বামী। পরিশেষে আমি যখন তাকে মেসেজে বিষয়টা বললাম, তখন তিনি আমায় বেশ সতর্কতার সাথে থাকতে বলে ফোনটা কেটে দেয়। তবুও কেন জানি আর দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না। কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম, আর চারপাশটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে আমার। তারপর গভীর রাতে আমি ঘুমিয়ে গেলাম। হাত পা মুখ সবকিছু বাঁধা আমার। পড়ে রয়েছি ফ্লোরে, আর সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের সেই জানোয়ারটা, মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে সবার ঘুম ভেঙে যায়। সবাই দরজা হাঁকাচ্ছে, কিন্তু কেউ খুলতে পারছে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, রাহাত ছেলেটি ভিতরে প্রবেশ করলো কিভাবে? হয়তো বেলকনি দিয়ে, নয়তোবা ছাদ থেকে দরজা দিয়ে, কারণ দরজার ছাদটা আধ খোলাই ছিল। এই জন্য আজ এই পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি। সাথে হাঁটার কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্য হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছে ফ্লোরে, তবুও বাঁধন খুলতে পারছি না। খুব শক্ত করে বেঁধে রেখেছে আমাকে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাকে এমন পরিস্থিতি থেকে মুক্ত করে দেওয়া হয়। তারপর রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন থেমে যায়। আমাদেরকে বেশ কয়েকবার তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে পকেট থেকে ছোট একটা শিশি বের করে মুহূর্তে শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায় দু চোখে ছুঁড়ে মারে। অত্য হাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রবেশ করে, তখন রায়ের চোখ দিকে টপ টপ করে রক্ত ধরছিল। নিমিষে রায়ের তীব্র যন্ত্রণা আত্মনাদ আমাকে কষ্টের দহনে লাভে ফেলে দিয়েছিল। আমার ছটফটানি আরো বেড়ে যায়। আমার শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা হতে শুরু করে। তারপর রাহাত যখন
খারাপ দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত দুটো বাড়ানোর চেষ্টা করছিল। ঠিক সে মুহূর্তে পুলিশ দরজা ভেঙে ভিতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথা চেষ্টা করলেও তাকে সঙ্গে সঙ্গে গুলি করে ইনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধনমুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর হয়। ডাক্তার সর্বপ্রথমে বলে দিয়েছিল অপারেশনের কথা। অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গুমরা করে বললেন রায় তার দু চোখ দিয়ে দেখার শক্তি হারিয়ে ফেলেছে, তখন হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে ভেঙে গিয়েছিল। একটা মেয়ে আর কতই বা এরকম কষ্ট সহ্য করবে। সত্যি বলতে সবকিছু হয়েছে আমার জন্য। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছেগুলো সেই কবে অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা চাইলেও মৃত্যু প্রদান করে না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। রায়ের দিকে তাকাতেই কেমন যে প্রতিটা মুহূর্তে মৃত্যু আমাকে ক্ষণে ক্ষণে ডাকে এরকম মনে হয়। পারছি না আর সহ্য করতে। 2 মাস পর আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। গভীর রাত্রে নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রায়। মনে অনেক ব্যথা, তবু মুখে হাসি রেখে বলল আমায়, চলো না আজ এই গভীর রাতে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন চাই না, আজ আবার খুব ইচ্ছে করছে এই গভীর রাতে বৃষ্টিতে ভিজতে। তারপর রায়কে কোলে নিয়ে চলে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একটা ফুল রায়ের কানের দিকটায় গুজে দিলাম আমি। কিছুটা লজ্জা একটু মুখ লুকালো আমার বুকে। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাঁপনি মেরে জুড়ে ধরল রায়। নিমিষেই শার্টটা চোখের উঁচুটিতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম আমি, কি হয়েছে রায়, কাঁদছো কেন তুমি? কথার উত্তরে রায় কিছু না বলে নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। তারপরে আবার জিজ্ঞাসা করলাম। রায় এবার নিজেকে কিছুটা সামলিয়ে আমাকে বলল, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলে চলে এসো আমার সাথে মায়ার ভুবন ছেড়ে। জানো শাহরিয়ার, যতই কষ্ট হোক না কেন আমার, তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই, কোথাও যেতে চাই না আমি। তুমি হিনা আমি যে অচল। কোথায় যাবে তুমি? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। হয়তো দেখেছো দুঃস্বপ্ন, ভুলে যাও। কোনো পাগলামি এসব। আমি সর্বত আছি তোমার সাথেই। তারপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য 2টা সবুজ কালারের শাড়ি কিনে বাসা নিয়ে আসলাম। আজ 2টি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজে পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে তোমার চোখের অপারেশন করাবো। এবং দ্বিতীয়ত, আজ ঘরভর্তি সবার সামনে প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব ওই 2 পাপিষ্ঠর মুখখানি। বাসা ফিরছিলাম হাসি মুখে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখটা আমার কয়েক মিনিটেই গুমরা হয়ে যাবে। বাড়ির আশেপাশের লোকজনের ভিড়াভিড়ি, ভিতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন? তারপর আরেকটু ভিতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম। সারা শরীরটা ঝিমঝিম করছে, শিউরে উঠছে। বুকের ভিতরে কষ্ট দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। একে দেখলাম আমি। এটা তো কোনো ক্রমে চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এটা? আমার থেকে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন রায়কে নিয়ে নিল। কি আমার অপরাধ? কেন এমন হয় আমার সাথে? আমি তখন বলে উঠলাম, কি করে হলো এমন? উত্তর রায়ের বাবা কাঁদতে কাঁদতে বলেন, কে যেন ছাদ থেকে রায়কে ধাক্কা দিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মেয়েটা দম ছেড়ে দেয়। কথাগুলো বলার পর পরে আবার কান্না ভেঙে পড়েন তিনি। আমিও হাওমাও করে কান্না ভেঙে পড়লাম। পারছি না আমি নিতে। এত বড় একটা বাস্তবকে চিৎকার করে ডাকছি, হে আল্লাহ, ওকে কেন তুমি কেড়ে নিলে? আমি আর বাঁচতে চাই না। আমি আর কোনো ক্রমে এই মিছে মায়ের দুনিয়া থাকতে চাই না। বন্ধ করে হোক দরজা, আদেশ করো মৃত্যুকে। চাই না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু, আজ তোমার নিকটে দেওয়া হোক একই সাথে দুজনের কবর। ভাইয়া ভাবে দুজনে আসছে, বৃথা আমাকে সামলানোর চেষ্টা করছে তারা। অতঃপর কাঁধে একজন আইনের লোক হাত রেখে বলল, কেঁদো না ভাই, নিজেতে দেওয়া লাশটিকে তদন্ত করা হবে তাই। আমি চিৎকার দিয়ে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো মারা যায়নি। হাস্যকর, আমায় একা রেখে সে মরতে পারে না। এখনো তো কতকাল শতপথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে। মুহূর্তে সবার দৃষ্টিকোণ কেড়ে নেন তিনি। অতএব আবার তিনি বললেন, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে। মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের এক পাশে। হঠাৎ দেখলাম আমি এক পাহীন অন্ধ রায়কে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বয়ং তারই নিজের রক্তের, যাকে বলে আপন বোন রূপা এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে মাথা যেন এক প্রকার আকাশ ভেঙে পড়ল।
সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যে, ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করব আমি স্বয়ং নিজের বোনের সাথে? তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোতে দুঃখের তীব্র কষ্ট সাগরে ভাসিয়ে দিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষ্যতে আমাকে বিনা দোষে 15টা বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমার বেঁচে থাকার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের জন্য আমি শুধুমাত্র বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তাও তুই করতে দিলি না। আজ আবার সবকিছু শেষ হয়ে গেল, আমাকে তুই একটু সুখময় জীবন দিলি না। আচ্ছা, তুই কি সত্যি একজন নারী? আমার মতে একজন নারী এরূপ যখন হতে পারে না। পাশে ভয়ে কুটুমুটু হয়ে দাঁড়িয়ে আছে রূপার স্বামী অর্থাৎ রাকিব। আমি রাগান্বিত হয়ে রাকিবের বুকে একটা লাথি মারি, ঠাস করে ব্যথা আত্মনাতে লুটিয়ে পড়ে। অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা অপমান হেনস্থা করার পর টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে। আজ 21 দিন রায় ছাড়া আমি খুব যন্ত্রণায় রাতের পর রাত কাটাচ্ছি। প্রতিটা রাত ছিল আমার কাছে তিমির রাত। রায় ছাড়া বেঁচে থাকাটা হচ্ছে আমাদের খুব কষ্টকর ব্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যা করার মতো যখনও কাজ করতে চেষ্টা করছিলাম। আজ 1 মাস 8 দিন পর জেলের ভিতর রূপা রাকিব নামের দুই পাপিষ্ঠ মৃত্যুর সংবাদ এসেছে, পৌঁছে গেল আমার নিকটে। অতঃপর সেদিন রাতে রায়ের কবরের পাশে সম্মুখে দাঁড়িয়ে প্রথমবার মতো কাদার বদলে মন খুলে এসেছিলাম। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধানে থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিব উভয়ের খাবারে এমন এক সাপের বিষ মিশিয়েছিলাম, যা খাওয়ার সাথে সাথে দ্রুত কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ছটফট করতে করতে রক্তক্ষরণ হয়ে মারা যাবে। অতঃপর সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবে। মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পরে আমি ভাইয়া ভাবিদের সাথে থাকতে শুরু করি। দুপুরে পথশিশুদের পেট ভরে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্যে আগমন শুরু করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তা যেতে পারিনি, তাই মনটা একদম উতলা হয়েছে। তার জন্য এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধে এসে প্রশান্তিতে ভরে দিল মনটা। আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না। রায়ের কবরের নিকটে চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। যাই না আজ কেন জানি তাড়াতাড়ি ঘুম চলে আসছে, তাই ঘুমিয়ে গেলাম। হঠাৎ শ্বাসরোধ অনুভব করলাম। নিমেষে ঘুমটা ভেঙে যায়। গলা চেপে ধরেছে কেউ একজন। ডিপ লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ার চেহারাখানি। অতঃপর অনেক কষ্টে ছুটে গেলাম। দূরে গিয়ে ভাইয়াকে বললাম, এসব কি করছো ভাইয়া? আমার রক্ত চলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে, দেহখানি শীতল হয়ে আসছে। ভেজা চোখে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কেন করলে এসব? ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুরবাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনো নিজের করে আমি পাবো না। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে ফিসফিস করে বললাম, তুচ্ছ সামান্য সম্পত্তির জন্য নিজে আপন রক্তের ভাইকে এভাবে মৃত্যুর দিকে ঠেল দিলে? ভুলছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্য ছিলে না। চলে এসেছে সে সুগন্ধি মাখা মিষ্টি গ্রানটা। কেউ একজন আমাকে ডাকছে, তার নিকটে চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। তো বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আজ চলে এলাম বাড়ি থেকে ভালো লাগে না বন্দি থাকতে। আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি রিমন, বাবা রাষ্ট্রপতি, তাই সবসময় আমার সাথে 20 জনের মতো গার্ড থাকে, যেটা আমার ভালো লাগে না। তাই বাড়ি থেকে চলে আসছি। বাবাকে আমি অনেকবার বলেছি, কিন্তু বাবা শোনেনি। শুনলে হয়তো আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হতো না। বাবার কাছে একটা ফোন দিয়ে নেই। তুই কোথায়? বাবা শোনো, আমার ওই বড়লোকের জীবন ভালো লাগে না, তাই চলে আসছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি এখানে আমার নিজের যোগ্যতায় পড়ালেখা করতে চাই। কিন্তু বাবা কোনো কিন্তু নেই। আমি তোমার কার্ডটা নিয়ে আসছি, যখন টাকা লাগবে তোমাকে বলবো, আর তার আগে টাকা দিবে না। আচ্ছা, আর শোন বাবা, সাবধানে থাকিস। এই নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি সাবধানে থাকবো। এটা বলে ফোনটা কেটে দিলাম। একটা ফ্ল্যাট নিয়েছি, সারাদিন বসে ফ্ল্যাটটা নিজের মতো সাজালাম। তারপরের দিন আমি কলেজে ভর্তি হলাম, অনেক বড় কলেজ। আমি মনে ভাবতেছি ভালো করে পড়াশোনা করে নিজের যোগ্যতা অর্জন করে বাবার সামনে দাঁড়াবো। আজ আর ক্লাস করলাম না। বিকেলে শপিং মল থেকে কিছু কম দামি জামা কাপড় কিনলাম, তারপর বাজার করে চলে আসলাম বাসায়। আজকের দিনটা কেটে গেল। তারপর দিন সকালে রেডি হয়ে নিচ্ছি কলেজে যাব বলে। আমার ফ্ল্যাট থেকে কলেজ বেশি দূরে না, তাই হেঁটেই গেলাম। কলেজে গেটে ঢুকতেই কে জানি আমাকে ডাক দিল, এই ছেলে এদিকে আয়। আমি পিছনে ফিরে দেখি কিছু মেয়ে বাইকের উপর বসে আছে, কিন্তু তাদের মেয়ে মনে হচ্ছে না, কারণ সব কয়টা মেয়ে জামা প্যান্ট পরে আছে। আমি তাদের কাছে যেতেই একটা মেয়ে বলল, এই ছেলে এদিকে আয়। কলেজে নতুন মনে হচ্ছে, আগে কখনো তো দেখিনি। জি আমি নতুন, আজকে কলেজে প্রথম দিন। বড় আপুদের দেখলে সালাম দিতে হয়, জানিস না?
আপু আজকে প্রথম এলাম তাই জানি না। আচ্ছা আপু, ইন্টার সেকেন্ড ইয়ারের রুমটা কোন দিকে? তারপর ওদের মধ্যে একটা মেয়ে সেই মেয়েটিকে বলল, মাইশা, ও তো আমাদের ক্লাসমেট। তার মানে এরা আমার ক্লাসমেট, আর এই মেয়েটার নাম মাইশা। তাতে কি হয়েছে? আর এই শোন, আমাকে সালাম দিস নাই তার জন্য 10 বার কান ধরে উঠবোস কর। আমি তো তোমার ক্লাসমেট, তোমাকে সালাম দেবো কেন? সাথে সাথেই মাইশা আমাকে থাপ্পড় মারলো। তুই জানিস আমি কে? আমার বাবা এই এলাকার এমপি, আর তুই কোন সাহসে আমায় তুই করে বলিস? কলেজের সব ছেলে মেয়ে আমার কথা শুনে চলে, তুইও তাই করবি, না হলে তোকে এই কলেজ থেকে বের করে দিতে আমার 10 মিনিটও সময় লাগবে না। তাই তাড়াতাড়ি 10 বার কান ধরে উঠবোস কর। আমার কিছু বললাম না, 10 বার কান ধরে উঠবস করে ওখান থেকে চলে আসলাম। তারপর ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খাই। তারপর নিচে চেয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। মেয়েটা মাটিতে পড়ে আছে। মেয়েটা উঠে আমার কাছে আসতেই আমার হাত দুটি গালে চলে যায়। আমি চোখ বন্ধ করে নেই। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো কালে কোনো ব্যথা পেলাম না। তার মানে মেয়েটি আমাকে থাপ্পড় মারেনি। আমি আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখি মেয়েটা আমার দিকে চেয়ে আছে। আপু বিশ্বাস করুন, আমি আপনাকে দেখতে পাইনি। বুঝলাম। তোর নাম কি? জি আপু, আমার নাম রিমন। আপনার? ঝুমু। খুব সুন্দর নাম আপনার। তোকে তো আগে কখনো এই কলেজে দেখিনি। আমি নতুন, আজ প্রথম কলেজে আসলাম, ক্লাস খুঁজে পাচ্ছি না। কোন ক্লাস? ইন্টার সেকেন্ড ইয়ার। তাহলে তো আমরা ক্লাসমেট, তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি। তাহলে চলো ক্লাসে যাই। চলো। তা তোর বাবা কি করে? আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে, আর আমি পড়ালেখার জন্য এখানে এসেছি, আর এখানে একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানে থাকি। তোর বাবা কি করে? আমার বাবা এই এলাকার ওসি। তাহলে তো তোর তো অনেক ক্ষমতা। তারপর ক্লাস চলে এলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো, আমাকে সবার সাথে পরিচয় করে দিল। কিছুক্ষণ পর মাইশা ক্লাসে আসলো আর ফার্স্ট বেঞ্চে বসে পড়লো। একবার স্যারকে জিজ্ঞাসা করলো না। আস্তে আস্তে ক্লাস শেষ হয়ে গেল। আমি আর ঝুমু বাইরে চলে আসলাম। তারপর আমি আর ঝুমু একসাথে কলেজ থেকে বের হলাম। তারপর ঝুমু চলে গেল। আমি হোটেল থেকে খাবার খেয়ে বাড়ি চলে এলাম, মানে আমার ফ্ল্যাটে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই মনে পড়লো কলেজের কথাগুলো। আজ একটা এমপির মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে। ও যদি আমার আসল পরিচয়টা জানতো তাহলে হয়তো আমাদেরকে চাওয়ার তো সাহসই পেত না। যাই হোক, ঘুমিয়ে পড়লাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে নদী পাড়ে গেলাম, অনেক ঘুরে রাতে খাবার খেলাম, হোটেলে, ফ্ল্যাটে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ঝুমু এখনো কলেজে আসেনি। আমি গেট দিয়ে আসতেই মাইশা আমাকে ডাক দিল, এই এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। কাল তোর জন্য ঝুমু আমাদের অপমান করেছে, তাই তুই এখন সবার সামনে আমার জুতা মুছে দিবি। আমি পারবো না। মাইশা আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। ছোট লোকের বাচ্চা, আমি যা বলবো তা যদি না শুনিস তাহলে কলেজ থেকে বের করে দিব। আর তোর ওই ঝুমু কিছুই করতে পারবে না। আমার বাবা এলাকার এমপি, ঝুমু যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর বাবাকে অন্য কোনো জায়গায় বদলি করে দিতে আমার বাবার সময়ই লাগবে না। তাই যা বলছি তাই কর। আমি বেশি কথা বললাম না। পকেট থেকে রুমালটা বের করে যে ওর পা মুছবো তখন মাইশা বলল, রুমাল দিয়ে নয়, তোর ওই ফুটপাত থেকে কেনা জামা দিয়ে মুছে দে। চিন্তা করিস না, যাওয়ার সময় আমি কিছু ভিক্ষা দিব নে, তাই আর একটা জামা কিনে নিস। আর কিছু বললাম না। জামাটা খোলা মাত্রই সব এর আমার বডির দিকে চেয়ে রয়েছে। অনেকে বলতেছে, দেখ ছেলেটার একদম সিনেমার হিরোদের মতো বডি। আমি কোনো কথায় কান নিলাম না। আমি পা মুছে ক্লাসে চলে আসলাম। অনেকে আমার দিকে চেয়ে হাসতেছে। কিছুক্ষণ পর ঝুমু ক্লাসে এলো, এসে আমার কাছে বসলো। সরি, একটু লেট হয়ে গেছে। কি করছো তুমি? আমার কাছে সরি বলছো কেন? ছাড়ো তো, কলেজে তোমার কোনো বন্ধু নেই আর আমি দেরিতে আসলাম, এতক্ষণ তোমার একা থাকতে হয়েছে তাই। তাতে সরি বলতে হবে না। তার মধ্যে ক্লাসে স্যার এসে পড়লো। যত সময় ক্লাস শেষ হলো আমি আর ঝুমু ক্লাস থেকে বের হলাম। তখনই, কি রে, আমার সকালের ভিক্ষাটা নিয়ে যা, না হলে কাল কলেজে আসতে পারবি না। আরে আমি তো ভুলেই গেছিলাম, তোরা তো এক জামা দিয়ে 1 বছর পার করে দিতে পারিস। রিমন, ওরা সকালে তোকে কিছু বলেছে? স্যার তো চল। সত্যি করে বল, কিছু বলেছে ওরা তোকে? আমি চুপ করে আছি। কি হলো বল বলছি। আরে ও আর কি বলবে, আমিই বলছি। সকালেও ওর ওই ফুটপাতের জামা দিয়ে সবার সামনে আমার জুতা মুছাইছি। তোর সাহস কি করে হলো ওর সাথে এমন করার? তুই আমার গায়ে হাত দিলি, এর দাম তোকে দিতে হবে। এই বলে মাইশা চলে গেল। ঝুমু, তুই আমার জন্য মাইশা গায়ে হাত তুলি কেন? ওর সাহস কি করে হয় তোর গায়ে হাত দেওয়ার? তোর কি যে আমার জন্য ওর গায়ে হাত তুলি? তুই আমার বন্ধু, আর ওর সাহস কি করে হয় তোকে অপমান করার? ওর বাবা এমপি,
তাই ও যা খুশি তাই করতে পারে। হুম। চল। এরপর ঝুমিকে নিয়ে চলে এলাম। সারাদিন ঘুরে ফিরে চলে গেল। রাতে শুয়ে ভাবছি, ঝুমিকে আমার পছন্দ করে, ও যদি আমাকে পছন্দ না করে তাহলে ও আমার জন্য এত কিছু করছে কেন? আমারও ঝুমুকে ভালো লাগে। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকে দেখি ঝুমু ফোন করেছে। রাতে খেয়েছো? ঝুমু, তুমি আমার এত কেয়ার নাও কেন? তুমি আমার বন্ধু বলে। আচ্ছা, শুধু বন্ধু বলেই আমারও এত খেয়াল রাখো? তা নয় তো কি। ও হুম। জানিস ঝুমু, আজকে আমাকে একটা মেয়ে প্রপোজ করেছে। ভাবছি ওকে হ্যাঁ বলে দিব। কি? কোন মেয়ে তোকে প্রপোজ করেছে? ওই মেয়ের সাহস হয় কি করে আমার জিনিসের দিকে তাকানোর? ওই মেয়েকে আমি। তোর জিনিস মানে? তুই শুধু আমার। আমি তোকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তোকে আমিও ভালোবাসি ঝুমু। তাহলে যে বললি তুই ওই মেয়েকে হ্যাঁ বলে দিবি? আমাকে কোনো মেয়ে প্রপোজ করেনি। আমি জানতাম তুই আমাকে পছন্দ করিস, তাই তুই যেন আমাকে এই কথাটা বলিস, তাই মিথ্যা কথাটা বললাম। আমি তোকে ভালোবাসি ঝুমু। আমি বাসি না। কি? তুই তো মাত্র বললি আমাকে ভালোবাসিস। বলেছি, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, তাহলে আমি তোকে ভালোবাসার কথা বলবো। কি কাজ? কাল কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা, কাল সবার সামনে তোকে প্রপোজ করব। বাই, এখন রাখি। আর একটু কথা বলি। আগে কাল সবার সামনে আমাকে প্রপোজ করবি, তারপর থেকে সব সময় কথা বলবো। আচ্ছা। এরপর ঝুমু কল কেটে দিল। তারপর বাবা ফোন দিল। বাবা, তুই কি তোর বুড়ো বাপটাকে ভুলে গেছিস? বাবা, আমি কি তোমাকে ভুলতে পারি? তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়। বাবা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, আর আমার সাথে আরো একজন আসবে। তা আমার পুত্রবধূ আসবে? তারপর বাবার সাথে কথা বলে ফোন কেটে দিলাম। সকালে কলেজে গেলাম। তারপর ঝুমুকে সবার সামনে প্রপোজ করলাম। ঝুমু রাজি হয়ে গেল। হঠাৎ একটা ছেলে এসে আমাকে বলল আমাকে নাকি প্রিন্সিপাল স্যার ডেকেছে। আমি আর ঝুমু স্যারের রুমে গেলাম। স্যার, আসতে পারি? আসো। রিমন, তোমাকে এই কলেজে থেকে বহিষ্কার করা হলো। আমি অবাক হয়ে বললাম, স্যার, আমি তো অন্যায় কিছু করিনি। তারপর স্যার আমাকে বহিষ্কার করছেন কেন? দেখো, মাইশা তোমার নামে অভিযোগ করেছে, তার সাথে আরও অনেকেই করেছে, তাই তোমাকে আর এই কলেজে রাখা যাবে না। স্যার, আপনি ওদের এই মিথ্যা অভিযোগ রিমনকে কলেজ থেকে বের করে দিতে পারেন না। ঝুমু, তোমার নামেও ওরা অভিযোগ করেছে। তোমার বাবা এই এলাকার একজন ভালো পুলিশ অফিসার, তাই তোমাকে কলেজ থেকে বের করে দিলাম না, কিন্তু ভবিষ্যতে ওরা তোমার নামে আর কোনো অভিযোগ করলে তোমাকে বের করে দেব। স্যার, ও এমপির মেয়ে বলে আপনি ওর অন্যায়কে সাপোর্ট করছেন? আমি কোনো কথা বলতে চাই না, আর তোমাকে কলেজ থেকে বের করে দিয়েছি, এটাই শেষ। আর ঝুমু, তোমাকে বলে রাখছি, আর যেন তোমার নামে কোনো অভিযোগ না আসে, আসলে তোমাকেও বের করে দেব। এখন তোমরা এখান থেকে চলে যাও। আমি আর ঝুমু স্যার রুম থেকে চলে এলাম। তখনই স্যার আমার কাছে আসলো। আমি বলেছিলাম আমার সাথে লাগিস না, কিন্তু তুই তারপরও আমার কথা শুনলি না। এখন পাওয়ার দেখ, আমি কত কিছু করতে পারি। এতদিন তোর পাওয়ার দেখছি, এখন তুই আমার পাওয়ার দেখবি। 2 দিন পর কলেজে যে অনুষ্ঠান আছে, সেদিন তুই আমার পাওয়ার দেখবি। কলেজ থেকে তোকে বের করে দিয়েছে, আর তুই কি করবি? আর সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসবে, তুই কিছুই করতে পারবি না। তুই সেটা 2 দিন পরে দেখিস। বাই ঝুমু। রিমন, আমিও তোমার সাথে যাব। 2 দিন পর আমি তো আবার কলেজে আসবো, তখন তোমাকে নিয়ে যাব। কলেজ থেকে তো তোমাকে বের করে দিয়েছে, তাহলে তুমি কেমনে আসবে? তুমি আমার বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। তাহলে 2 দিন অপেক্ষা করো। তারপর ওখান থেকে সোজা আমার নিজের বাড়ি চলে এলাম। বাড়ি ঢুকেই বাবা 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 আমার ডাকাডাকি শুনে নিজের রুম থেকে তাড়াতাড়ি আমার কাছে চলে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। এতদিন পর বাবার কথা মনে পড়লো? বাবা, তোমার 2 দিন পর একটা কলেজে যাওয়ার কথা আছে না? সবাইকে বলে দাও, সে তোমার হয়ে তোমার ছেলে সেই কলেজে যাবে। তা সত্যি যাবে? আচ্ছা, আমি সবাইকে এক্ষুনি বলে দিচ্ছি। 2 দিন পর আজ কলেজে যাব, তবে আগের মতো আর খেত হয়ে না। সবাই রাষ্ট্রপতির ছেলেকে দেখবে। 10 টাকায় নিয়ে কলেজে যাচ্ছি। মাইশা আজ খুব খুশি, রাষ্ট্রপতির ছেলেকে দেখবে, তাই আজ খুব সুন্দর করে সেজে এসেছে। আজ ও মনমরা হয়ে কলেজে এসেছে। সে ভাবছে কলেজ থেকে ওকে বের করে দিয়েছে, তারপর আবার আজ সকালে রাষ্ট্রপতির ছেলে আসবে। ও কি কলেজে আসতে পারবে? ঝুমু স্বাভাবিকভাবেই কলেজে আসলো। আর মাইশার সাথে আজ একটা ছেলে আসছে। ছেলেটার নাম আশিক। মাইশা হবু স্বামী। আশিকের বাবা অন্য জেলার এমপি। আশিক দেখতে খুব সুন্দর আর মনটা ভালো। কলেজের রাষ্ট্রপতির ছেলেকে দেখবে বলে সবাই খুব তাড়াতাড়ি এসেছে। কিছুক্ষণ পর কলেজে 10টা গাড়ি ঢুকলো। সবাই গাড়িগুলোর দিকে চেয়ে আছে।
এত দামি গাড়ি শুধু ছবিতে দেখেছে তারা। মাঝের গাড়ি থেকে আমি নামলাম, সবার চোখ এখন আমার দিকে, শুধু একজনের চোখ নিচের দিকে, সে হলো ঝুমু। তার কোনো দিকে খেয়াল নেই, সে শুধু ভাবছে আমি আসবো তো। আমি কাছে আসতে সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে, কেউ ভাবতে পারেনি আমাকে এভাবে দেখবে। সবচেয়ে অবাক হয়েছে মাইশা। মাইশা মনে মনে ভাবতেছে এটা কিছুতেই হতে পারে না। আমি গিয়ে আমার প্রধান অতিথির চেয়ারে বসলাম। প্রিন্সিপাল স্যার আমার কাছে আসলেন। বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে। আমাকে বলো, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি এবার উঠে সবাইকে বললাম, আপনারা সবাই আমাকে এই অবস্থা থেকে অবাক, কারণ আপনারা কেউ ভাবতেই পারেননি আমি রাষ্ট্রপতির ছেলে। আমি ছোটবেলা থেকে সাধারণভাবে চলেছি। আমি এত গাড়িতে থাকতে চাইনি। আমি হেঁটে স্কুলে গিয়েছি, কারণ আমার বড় লোকের জীবন ভালো লাগে না। বাবা রাষ্ট্রপতি হওয়ায় সবসময় আমার সাথে 20 জনের মতো গার্ড থাকতো, কেউ আমার সাথে কথা বলার সাহস পেত না। আমার ওই জীবন ভালো লাগছিল না, তাই চলে এসেছিলাম এখানে। সাধারণভাবে চলবো। এই কলেজটাও আমার বাবার, এই কলেজটা নিয়ে আমার অনেক স্বপ্ন, তাই আমি এই কলেজে ভর্তি হই। কিন্তু এই কলেজটাকে যে আমি এভাবে দেখবো আশা করিনি। এই কলেজটা নিয়ে আমার বাবা অনেক স্বপ্ন ছিল। আমার বাবা এই কলেজটার কথা আমাকে অনেকবার বলেছে, তাই আমি এই কলেজে ভর্তি হই। কিন্তু এই কলেজটা যে এখানকার ক্ষমতাবান লোকদের ছেলেমেয়েদের অহংকার দেখানোর জায়গা হবে আমি ভাবতে পারিনি। এই কলেজের মধ্যে আমি অনেকবার অপমানিত হয়েছি। আমি চাইলে সব অপমানের শোধ নিতে পারতাম, কিন্তু এই অহংকার জিনিসটা আমার মাঝে নেই। এই কলেজটা নতুনভাবে অহংকার মুক্ত করার জন্য আমি এবার কাল থেকে কলেজে আসব। আর এখন যদি কেউ কলেজে নিজের ক্ষমতা দেখানোর জন্য আসে, তাহলে তাদের কলেজে আসার দরকার নেই, কারণ কলেজে আর কেউ যদি কাউকে অপমান করে তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর আমি প্রিন্সিপাল স্যারকে বলছি, যদি এখনো আগের মতো কারো গোলামি করার চেষ্টা করে তাহলে আপনাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর আমি কাল থেকে কলেজে আসলে আমাকে আলাদা করে সম্মান দিতে হবে না। আমি আমার বাবার ক্ষমতার সম্মান পেতে চাই না, আমি নিজের যোগ্যতায় সম্মান অর্জন করতে চাই। সবাই হাততালি দিচ্ছে। আমি এবার মাইশার কাছে গেলাম। মাইশা, একদিন তোমার নাম ধরে ডেকেছিলাম বলে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে। এতদিন আমাকে অপমান করার জন্য তোমাকে আমি কি করতে পারি সেটা তুমি বুঝে গেছো আশা করি। আশিক এতক্ষণ আমার কথাগুলো শুনছিল। মাইশা, আমি তোমাকে আগেও বলেছি যে তোমার এই অহংকার আমার পছন্দ না। আজ তোমার জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে। অনেকবার আমি তোমার বলছি, কিন্তু তুমি শোনোনি। আজ যদি এনি রাষ্ট্রপতির ছেলে না হতেন তাহলে তুমি এইবার নিজের বাবার ক্ষমতার অহংকার দেখাতে। তাই আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আজ আমি গিয়ে বাবাকে বলে দেব আমাদের এই বিয়ে হবে না। আমি কোনো অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। যেদিন তুমি এই অহংকার ছেড়ে আসতে পারবে সেদিন আমাকে পাবে। এ বলে আশিক চলে গেল। অহংকারের জন্য অনেক কিছুই আমাদের ছেড়ে চলে যায়। এখন মাত্র তোমার একজন ছেড়ে চলে গেছে, আর অনেকেই যাবে। আমি এবার ঝুমুর কাছে গেলাম। ঝুমু আমার দিকে একদিনে চেয়ে আছে। কি হলো, এমনভাবে চেয়ে আছো কেন? তুমি রাষ্ট্রপতির ছেলে? তাহলে তুমি গরিবদের মতো চলো কেন? তোমার তো টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই। আমার সাধারণভাবে চলতে ভালো লাগে, তাই আমি সাধারণভাবে চলি। ঝুমু, আজ তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কেন? বাবা তোমাকে দেখতে চেয়েছে। কিন্তু তুমি রাষ্ট্রপতির ছেলে আর আমি একজন সাধারণ ওসির মেয়ে। তোমার বাবা আমাকে মেনে নিবে? তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা তোমার জন্য সব করতে পারে। তারপর ঝুমুকে নিয়ে আমার বাড়িতে চলে আসলাম। ঝুমুকে নিয়ে বাড়িতে ঢুকলাম। বাবা সোফায় বসেছিল। আমি বাবাকে ডাক দিলাম, বাবা। বাবা আমার দিকে চেয়ে আর ঝুমুর দিকে তাকালো, তারপর আমাদের কাছে আসলো। এটা কি আমার বৌমা? নিচে থেকে চেয়ে বললাম, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। ঝুমু বাবার পা ধরে সালাম করলো। থাক মা, সালাম করা লাগবে না। তা তোমার বাড়ির ঠিকানাটা তো বলো, বিয়ের প্রস্তাব পাঠাতে হবে তো। তারপর বাবা ঝুমুর বাড়ির ঠিকানা নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেল। ঝুমুর বাবা রাজি হয়ে গেল। আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো। রবিবার আমাদের বিয়ে। এদিকে মাইশা নিজে ভুল বুঝতে পেরেছে, কিন্তু সবকিছু হারানোর পরে কলেজের কেউ মাইশার সাথে কথা বলে না। আশিকও ছেড়ে চলে গেছে। আর শনিবার কলেজে গেলাম আমাদের বন্ধুদের দাওয়াত দিতে। সবাইকে দাওয়াত দেওয়া শেষে যখন বাড়ি ফিরবো তখনই মাইশা আমার কাছে আসলো। আমাকে ক্ষমা করে দাও রিমন, আমিও অনেক ভুল করেছি, কিন্তু তার সাজাও পাচ্ছি। কলেজের কেউ আর এখন আমার সাথে কথা বলে না। আমার ভালোবাসাও আমাকে ছেড়ে গেছে। আশিক বলেছে যদি তুমি আমায় ক্ষমা করে দাও তাহলে ও আমাকে মেনে নেবে। প্লিজ রিমন, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলাম। আর ভবিষ্যতে অহংকার করো না, অহংকার সবকিছু কেড়ে নেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি রিমন, আমি আর কখনো অহংকার করব না। এই নাও আমাদের বিয়ের কার্ড। কাল অবশ্যই আসবে, আর আশিককেও নিয়ে এসো। অবশ্যই আসবো। তাহলে আমি এখন চাই। আচ্ছা। আজ রবিবার আমাদের বিয়ের অনেক বড় আয়োজন করা হয়েছে। এখন সন্ধ্যা, বিয়েটা হয়ে গেল। এখন 11টা বাজে।
আমি বাসাঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি রুমে গেলাম, ঝুমু এসে আমাকে সালাম করলো। আমি ঝুঁকে উঠিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে বললাম, তোমার জায়গা আমার বুকে। আমি সারা জীবন তোমার বুকেই থাকতে চাই। সারা জীবন তোমাকে আমার এই বুকে রাখবো। আচ্ছা